অত্র উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা জনাব ভূপালী সরকার। আর আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন আমাদের অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব ইলিয়াস উদ্দিন। আমি অনুষ্ঠান শুরু করার জন্য সভাপতি মহোদয়ের অনুমতি প্রার্থনা করছি। ধন্যবাদ। আমি প্রথমে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য ইসলামী শিক্ষা বিষয়ের প্রভাষক জনাব হাফিজুর রহমানকে আহ্বান করছি। السلام عليكم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس ضرب مثل فاستمعوا له. إن الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا ولو اجتمعوا له وإن يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه ضعف الطالب والمطلوب ما قدر الله حق قدره إن الله قوي عزيز صدق الله العظيم. ধন্যবাদ জনাব হাফিজুর রহমানকে। এই পর্যায়ে পবিত্র গীতা থেকে পাঠ করছেন সকল অধ্যাপক দর্শন বিভাগ জনাব পার্থ সারথী পাল। নমস্কার। পবিত্র গীতা পাঠ করছি। ওম হরিওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। সর্বকর্মফলং শ্রীকৃষ্ণ অর্পণমস্তু। হে কৃষ্ণ তুমি করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেষু গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। কৃষ্ণায় বাসুদেবায় হরি পরমাত্মানে প্রণতু ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। শ্রীকৃষ্ণ গোবিন্দ রামকৃষ্ণ জনার্দন ভগবান শ্রীদেব শ্রীমৎসুদান ক্ষেত্রভূচক্রধর মমতত্রাহরি সর্বভূতেশ্বর অধীযজ্ঞবাসুদেবাত্মা শ্রীমাধবীর্তিগদাদ পুরস্কৃত জগৎপতি মন্ত্রেশ্বর সমন্তরূপ জগদেশ্বর এসব সত্যম কৃষ্ণিষদম পরমাত্মা সনাতন বসুদেবং সুতং দেবং তং প্রজানমর্দনম দেবকী পরমানন্দম জ্ঞানরসং দেবকী পরমানন্দম ওম ভগবান শ্রীকৃষ্ণায় নমঃ। ওম হরিওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। সর্বকর্মফলং শ্রীকৃষ্ণার্পণমস্তু। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জনাব পার্থ সারথী পালকে। আসলে আমাদের অনেকের ইচ্ছা ছিল আমরা আমাদের আমন্ত্রিত অতিথিবৃন্দের কাছ থেকে কথা শুনব, কিন্তু সময়ের স্বল্পতার কারণে আমাদের আজকের যিনি প্রধান অতিথি অতিরিক্ত বিভাগীয় কমিশনার জনাব দেবপ্রসাদ পাল, উনি বলছেন যে উনি আসলে বড় করে যেহেতু প্রেজেন্টেশন করবেন, এই জন্য অন্যদের সময় আমরা দিতে পারছি না, এই জন্য দুঃখিত। এখন আজকের করোনা ডেঙ্গু প্রতিরোধ সচেতনতামূলক অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বা রিসোর্স পার্সন হিসাবে বক্তব্য উপস্থাপন করছেন জনাব দেবপ্রসাদ পাল, অতিরিক্ত বিভাগীয় কমিশনার শিক্ষা ও আইসি।
সকলকে শুভ অপরাহ্ন। আমরা এখানে আজকে মহিলা ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত আজকের টপিক এবং বিন্দু বিষয়টি সচেতন অনুষ্ঠান যাই বলে না কেন সেই সভার উপস্থিত সম্মানিত সভাপতি হিসেবে যে কলেজের সম্মানিত অধ্যক্ষ মহোদয় উপস্থিত আছেন আমাদের মাঝে সম্মানিত শিক্ষক শিক্ষিকা মন্ডলী, শিক্ষার্থীবৃন্দ, সকলকেই আমি বিভাগীয় প্রশাসনার পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে এরকম একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করে দেওয়ার জন্য। বিশেষ করে আমরা জানি যে আমাদের আচ্ছা, আর আমার বাড়ি বলুন তো আমার ঠিক আছে, থ্যাংক ইউ। সেটা হচ্ছে যে আমাদের এই কোভিড এবং ডেঙ্গু এই দুটি এখন বর্তমানে খুব বার্নিং ইস্যু। সবাই আমরা জানি যে আমাদের যে বর্ষাকাল আসে এডিস মশা রোগটা খুব বেশি বাড়ে আর কি, এবং এই এডিস মশার পাশাপাশি আমাদের যে ডেঙ্গু, সবাইকে আমরা জানি যে এডিস মশাটা বাহক, ডেঙ্গু রোগের বাহক, কিন্তু এডিস মশা কিন্তু যদি একজন ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিকে যদি তাকে দংশন না করে তাহলে কিন্তু সেই এডিস মশা কিন্তু কাউকে কামড়ালে ডেঙ্গু রোগে আক্রান্ত হবে না। অর্থাৎ ওই এডিস মশাকে আগে একজন ডেঙ্গু কন্টামিনেটেড পেশেন্টকে আগে দংশন করতে হবে, কামড়াতে হবে, তারপরে কিন্তু ওই এডিস মশা যদি আরেকজন ব্যক্তিকে, সুস্থ ব্যক্তিকে কামড়ায় তাহলে সেই ক্ষেত্রে সেও ডেঙ্গু আক্রান্ত হবে। তো এই বিষয়টা একটি ইম্পর্টেন্ট বিষয়। এবং আমরা জানি যে ডেঙ্গু কিন্তু, এই এডিস মশা কিন্তু এটা কিন্তু ওই সাধারণ মশার মতো না, এটা কিন্তু ওই যে আপনার স্ট্যাগন্যান্ট ওয়াটার, বদ্ধ নোংরা জলে এটা সৃষ্টি হবে এরকম না। এর ব্রিডিং গ্রাউন্ডটা কিন্তু খুবই মানে ট্রান্সপারেন্ট। এই যে বৃষ্টি হচ্ছে না, এখন নিম্নচাপের বৃষ্টি হচ্ছে না, এই বৃষ্টির পানি যদি কোনো পাত্রে যদি জমে, যেমন আমাদের মাটির পাত্র হতে পারে, ডাবের খোলা হতে পারে, টায়ার টিউব হতে পারে ইত্যাদি, এই জাতীয় জায়গা জিনিসগুলো যদি থাকে তাহলে ওইখানে যে টলমল করে যে জলটা, অর্থাৎ যে জলটা খুব স্ফটিকের মতো খুবই একেবারে স্বচ্ছ, ওই জলে কিন্তু এই এডিস মশা কিন্তু জন্মগ্রহণ করে। আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এই জায়গাটি কিন্তু আমরা অবশ্যই আমাদের বাড়ির চারপাশ, শিক্ষা প্রতিষ্ঠান চত্বর, বিভিন্ন জায়গা যেগুলো আছে এই জায়গাগুলোকে আমরা এই সমস্ত যেগুলো এডিস মশা জন্মগ্রহণ করতে পারে তার ব্রিডিং গ্রাউন্ড হিসাবে
পরিণত হতে পারে সেই জায়গাটিকে আমাদের খেয়াল রাখতে হবে এবং এই জাতীয় জিনিসপত্র সেগুলো অপসারণ করতে হবে। বোঝা গেছে? এইটা হলো এডিস মশা, ডেঙ্গু। এখন আমরা জানি, আমি বিস্তারিত দেখাবো পাওয়ার পয়েন্টে। আর একটি বিষয় হচ্ছে সংস্কৃতি, করোনা। করোনার বিষয়টি আমরা কিন্তু ভালোভাবে কিন্তু এটা আমরা মারাত্মক রকমের অভিজ্ঞতার মধ্যে দিয়ে এসেছি। এখন আমাদের 2019 সালে কোভিড-19, আমরা 19 বই, অর্থাৎ 2019 সালে কোভিডের বিস্তার শুরু হয় এবং আমরা দেখেছি যে এই কোভিডটি, করোনা ভাইরাসটি এত ভয়ঙ্কর ছিল, এত বিধ্বংসী ছিল যে প্রাণনাশক ছিল, প্রাণঘাতী ডিজিজ। যার কারণে কিন্তু বিশেষ করে ওয়েস্টার্ন কান্ট্রিগুলো, ইতালি, আমেরিকা যুক্তরাষ্ট্র, চীন, তারপরে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, প্রচুর পরিমাণ মানুষ কিন্তু মারা গেছে এই করোনা ভাইরাসের দ্বারা। এবং এটি এমন একটি ভাইরাস যে এটি কিন্তু মিউটেট করে। মিউটেট মানে পরিবর্তন করে, অর্থাৎ সে দেশ, কাল, স্থান, পাত্র ভেদে রূপের পরিবর্তন ঘটায়। সেই মিউটেশন নতুন ফর্ম অমিক্রন হিসাবে আমাদের মাঝে আবার চলে এসেছে। 2024 একটু ভালো ছিল, 19, 20, 21, 22 আস্তে আস্তে আমরা টিকা নিচ্ছিলাম। টিকা নেওয়ার মাধ্যমে আমরা কি করছে যে আস্তে আস্তে মিউটেশন, অর্থাৎ আমাদের কিন্তু বেশি একটা খুবই ওইভাবে হয়নি, কিন্তু আলটিমেটলি মিউটেট করতে করতে এমন শক্তিশালী হয়েছে বর্তমানে, এটা কিন্তু কোনো রকমের সিমটমসও কিন্তু এখন আসছে। আগে যেমন আমাদের সিমটমস ছিল কি যে আমাদের গন্ধ পাওয়া যাবে না, খাবারের স্বাদ পাওয়া যাবে না, সর্দি, জ্বর ইত্যাদি ইত্যাদি সিমটমসগুলো থাকলে আমরা মনে করতাম যে আমাদের কোভিড হয়েছে বা করোনা হয়েছে। কিন্তু এখন এগুলো সিমটমস নাই, মনে সাধারণ একটা সর্দি হয়েছে, জ্বরও ঠিক মতো নাই, তারও কিন্তু কোভিড হয়ে যাচ্ছে। এবং এটা এত ভয়ঙ্কর ধরনের এই মিউটেটেড ফর্মটি, যেটা কিন্তু 5 টাইমস কিন্তু পাওয়ারফুল আগের করোনার থেকে। এবং আমরা জানি ইতিমধ্যে আমাদের 2 জন কিন্তু আমাদের মারা গেছে ইতিমধ্যে আমরা দেখেছি, এবং বেশ কয়েকজন কিন্তু আক্রান্ত হয়েছে কোভিড। তো এই বিষয়ে কিন্তু আমাদেরকে আবার এই মাস্ক পরা করতে হবে, দূরত্ব মেনটেন করতে হবে, নিরাপদ ডিস্টেন্স মেনটেন করতে হবে, হাত ধুতে হবে, ব্যাপকভাবে আমাদেরকে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে, আমাদেরকে অন্তত 20 সেকেন্ড পর্যন্ত আমাদের হাতটা ধুতে হবে, নাহলে কিন্তু এই জীবাণু কিন্তু যাবে না। আর আলটিমেটলি বেশ সচেতন থাকতে হবে আমাদের কোন ভ্যালু। আমি উদাহরণ দিয়ে বলি, ন্যাচারাল ওয়েতে জাহাঙ্গীর স্যার কি আছে? আচ্ছা, আমাদের ব্যালেন্স বেশি জোর, ঠিক আছে ঠিক আছে, আমার মনে হয় এটা করবে। এটা হলো আমাদের ন্যাচারাল প্রসেস। আমাদের কিন্তু রেজিলেন্ট হতে হবে, মূল বিষয় কিন্তু আমাদেরকে রেজিলেন্ট হতে হবে। রেজিলেন্ট মানে আমাদেরকে অভিজাত সহনশীল হতে হবে। অভিজাত সহনশীল হতে গেলে আমাদেরকে কী করতে হবে? আমাদেরকে প্রাকৃতিক কতগুলো উপাদান আছে সেগুলো কিন্তু আমরা ব্যাপকভাবে এটা ইউজ করতে পারি। যেমন ভিটামিন ডি, ভিটামিন ডিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয়। কিন্তু জানেন কিনা ভিটামিন ডি এটার সোর্সটা হচ্ছে সূর্যের আলো। আমরা দেখেছি মানে এটা হলো ন্যাচারাল সোর্স থেকে আসে, সূর্যের আলো থেকে কিন্তু আমরা ভিটামিন ডি পাই। আরও কতগুলো জিনিস থেকে পাই, আমরা মাংস থেকে পাই, ডিমের সবজি পাই, এগুলো কিন্তু আমাদের পালং শাক থেকে পাই ভিটামিন ডি। এই জাতীয় জিনিসগুলো কিন্তু আমাদেরকে বেশি বেশি করে খেতে হবে। এটা রোগ প্রতিরোধ ক্ষমতা আমার যত কিছুই করি না কেন আমার রেজিলেন্সটা বাড়াতে হবে। অর্থাৎ আমি মানে একটা করোনা কারণে কি বলে, যারা ঠান্ডা নেব তাদেরকে বলতে যে বাইরে না যাওয়ার জন্য, অর্থাৎ যাদের হার্ট ডিজিজ আছে, ডায়াবেটিস আছে, আমার নানা রকমের পার্থক্যজনিত রোগে ভুগছে, তাদেরকে বলা হয় যে তাদেরকে বাইরে না যাওয়ার জন্য করোনার সময়, বা জলাকীর্ণ স্থলে না যাওয়ার জন্য। এটার মানে তার হচ্ছে মানে ওই রেজিলেন্সটা নাই। অর্থাৎ তিনি যদি আক্রান্ত হন তাহলে যে কোনো মুহূর্তে উনি
he may succumb to death, অর্থাৎ মৃত্যুকে ধারণ করতে হবে। সুতরাং আমাদের সবচেয়ে বড় জিনিস হবে সেটা হচ্ছে যে আমাদের সচেতনতা, এক নাম্বার আমাদেরকে মেনটেন করতে হবে, মাস্ক ব্যবহার করতে হবে। যদি আমরা মার্কেটে যাই, জনসমাবেশে যাই বা কোনো জনবিঘ্ন অনুষ্ঠানে যাই, সেই ক্ষেত্রে আমাদেরকে মাস্ক ব্যবহার করতে হবে, নিরাপদ দূরত্ব মেনটেন করতে হবে, আর হাতটা ভালো করে ধুতে হবে, আর এবং মানে বিভিন্নভাবে আমাদেরকে এই জীবাণুমুক্ত থাকার ব্যবস্থা করতে হবে। তাহলে কিন্তু আমরা এই জায়গাটি থেকে অনেকটাই পরিত্রাণ পাবো। যদিও আমাদের দেশের মতো একটা দেশ, এত জনবহুল দেশ, 18 কোটি জনসংখ্যার দেশ, 18 কোটি আমরা বলি অফিসিয়ালি, কিন্তু আসলে হয়তো তার থেকেও বেশি। তাহলে এরকম একটি দেশে এই কোভিডের যে বর্তমান ফলটা চলে আসছে, এটা যদি ব্যাপক আমি ঈশ্বর না করি, ভগবান আল্লাহ যদি না করেন, এটি যদি আমাদের মধ্যে বেশি সংক্রমিত হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের কোনো অন্যরকম পরিত্রাণ থাকবে না। যেহেতু এত জনসংখ্যার দেশ, এবং আমাদের সরকারও কিন্তু আন্তরিক এই বিষয়ে স্বাস্থ্য দপ্তর কিন্তু কতগুলো গাইডলাইন্স নির্দেশনা জারি করেছে, ইনস্ট্রাকশন দিয়েছে। ইনস্ট্রাকশন শিক্ষা মন্ত্রণালয় থেকে দিয়েছে, শিক্ষা সরকার মন্ত্রণালয় থেকে দিয়েছে, স্বাস্থ্য বিভাগ থেকে দিয়েছে। এবং এগুলো কিন্তু আমাদেরকে মেনটেন করতে হবে। বোঝা গেছে আমার আজকে আসার উদ্দেশ্য? এটা হলো মেইনলি, যেহেতু আমরা আজকে 2টা জুম মিটিং করেছি। একটা জুম মিটিং করা হয়েছে যে মাধ্যমিক পর্যায়ে যত যারা মনে করেন ডিইউ, তারপরে আমাদের ডিরেক্টর করে আমাদের ডিডি, ওনার যে মাধ্যমিক শিক্ষক এবং যত ডিইউ সাহেব আছেন, জেলা শিক্ষা অফিসার এবং শিক্ষকরা আমাদের কিন্তু আমরা একটা এই যে শিক্ষা প্রতিষ্ঠানের করবে, কলেজটা আগে খুলেছে, কিন্তু হাই স্কুল করবে 22 তারিখে, আর প্রাইমারি করবে 24 তারিখে। প্রাইমারি নিয়েও কিন্তু আমরা একটা জুম মিটিং করেছি, এবং প্রাইমারি যারা মানে ডিপিও, তারপরে হচ্ছে আমাদের টিও সাহেব যারা এনজিও যারা, এদেরকে নিয়ে কিন্তু আমরা একটা জুম মিটিং করেছি। এটা হলো শিক্ষা প্রতিষ্ঠানটা খোলার পূর্বে এটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে এবং ওদেরকে সচেতন করতে হবে। তো এটি এখন আমি একটু দেখাই আর কি, দেখালে বুঝতে পারবে যে বললাম কিছু খামারের ডেঙ্গু এবং কোভিড-19 সংক্রান্ত সচেতনতা প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা। এইখানে দেখেন একটু আপনি কোভিড-19টা দেশ বুঝে দেবেন। কোভিড-19 এরকম ধরনের আমরা দেখেছি, দেখতে অবস্থা হয়ে গেছে যে এরকম একটা ভাইরাস আসলে এইভাবে দেখা যায় না। এখন ভাইরাসকে এইভাবে ই করা হয়েছে আর কি, কনফিডেন্স করা হয়েছে, এর ভাইরাস কোভিড-19। এটা আমরা জানি যে করোনা ভাইরাস একটা তারা সৃষ্ট রোগ, স্তন্যপায়ী প্রাণী এবং পাখিদের মাঝে সংক্রমণ করে। কিছু ভাইরাসের ক্ষেত্রে মারাত্মক সংক্রমণ, যেমন সার্স, মার্স এবং কোভিড-19 হতে পারে। করোনা ভাইরাস 1960-এর দশকে প্রথম আবিষ্কৃত হয়। কিন্তু এমনকি না যে আমাদের বাংলাদেশে, মানে আমাদের সারা পৃথিবীতে 2020 সালে এসেছে, এটা কিন্তু আগেও ছিল, অন্য নামে পরিচিত ছিল। 1960-এর দশকে আবিষ্কৃত হয়। সর্বশেষ 2019 সালে চীনে সার্স, অন্য নামে সার্স কোভিড-2 পাওয়া যায়, যা বর্তমানে সাধারণত নোভেল করোনা ভাইরাস নামেই পরিচিত। পরবর্তী 2020 সালের প্রারম্ভে ব্যাধি বিশ্বকে ছড়িয়ে পড়ে এবং বৈশ্বিক মহামারীর রূপ ধারণ করে। করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির প্রাথমিক লক্ষণ, এই লক্ষণগুলো কিন্তু আগে কিন্তু 2019-এর যে করোনা সেটা অনুসারে বলা, এখনো তো পর্যন্ত আমাদের প্রোটোকল, এই যে বর্তমান যে ভাইরাসটা এসেছে মিউটেটেড ফর্মে, সেটা প্রোটোকল এখনো পর্যন্ত স্বাস্থ্য রেডি করে পারেনি। এটা অল্প আসলেই চলে আসবে, কারণ ইন্ডিয়াতে কিন্তু আমরা জানি যে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি মনে হয় আমি এর থেকে মানে ভালো শোনা যাচ্ছে না, আমার তাহলে এটা হলো আমরা জানি যে আমাদের 19 সালে কিন্তু যেটি হয়েছিল, যেগুলো আমরা টিকাও নিয়েছি, আমরা কিন্তু অনেকে 4 ডোজ পর্যন্ত টিকা নিয়েছি, 4টা ডোজ পর্যন্ত টিকা নিয়েছে, অনেকে 2 ডোজ নিয়েছে, অনেকে 1 ডোজ নিয়েছে, অনেকে নেয়ও, এরকমও আছে আমাদের মাঝে। তোমরা টিকা নিয়েছো? কেউ হাত তোলো তো এরকম।
ম্যাক্সিমাম তো নিয়েছে নাকি? হ্যাঁ, সবাই নিয়েছে ম্যাক্সিমাম নাই একটা। আচ্ছা, এই টিকাটা আমরা নিয়েছি, এটা আমাদের সুরক্ষা অ্যাপস একটা ছিল, সেই অ্যাপসের মাধ্যমে আমরা রেজিস্ট্রেশন করে এই টিকাগুলো কিন্তু আমরা নিয়েছি। তো এখন সুরক্ষা অ্যাপসটি বন্ধ আছে বর্তমানে, কিন্তু এটা চালু করবে, ওটা দেখি। আর আমাদের মাথায় রাখতে হবে, প্লিজ প্লিজ প্লিজ, কারেন্ট নাই তো, তারপরে ইলেকট্রিসিটি না থাকার কারণে মাইক ব্যবহার করা হচ্ছে না। আমরা সবাই একটু চুপ থাকি দয়া করে, প্রধান অতিথির বক্তব্য দাঁড়াই বলেছেন তাহলে। ঠিক আছে। আর এখন এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেহেতু আমাদের মাঝে আমরা 2019 সাল 20, 21, 22, 23, 24 পার করে 25-এ পদার্পণ করেছি। 25-এ পদার্পণ করার ফলে আমাদের যে বিষয়টি হয়েছে সেটা হচ্ছে কিন্তু আমরা ইতিমধ্যে কিন্তু জেনে গেছি যে করোনা ভাইরাসকে কীভাবে মোকাবেলা আমাদের করতে হবে। এই করোনা ভাইরাসকে মোকাবেলা করার জন্য যে আমরা মানে জেনে গেছি, এটা কিন্তু আমরা দেখেছি যে আরেকটা বিষয় আমি বলি এই প্রসঙ্গে, যে আমাদের কিন্তু সূর্যের আলোর যে বিকল্প নাই এবং ন্যাচারাল পরিবেশের সাথে এটা যে আমাদেরকে অ্যাকাস্টম হতে হবে, অ্যাক্লাইমেটাইজ হতে হবে, আমাদেরকে এটা অভিযোজিত হতে হবে, অভিযোজিত। এটা অ্যাডাপ্টেবিলিটি শব্দের সাথে পরিচিত কিনা? অ্যাডাপ্টেবিলিটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। খাপ খাওয়ানো, যেটাকে বাংলায় বলে খাপ খাওয়ানো, পরিবেশের সাথে খাপ খাওয়াতে হবে। আমি যদি অতিরিক্ত সফিস্টিকেটেড কোনো আর্টিফিশিয়াল যদি কোনো যন্ত্রপাতি ব্যবহার করি, যেমন এসিটা কিন্তু আমাদের কিন্তু অনেকটা ভালনারেবল করে ফেলবে, কারণ এসির ব্যবহারটা খুব জরুরি এখন হয়ে গেছে। কারণ বৈশ্বিক তাপমাত্রা এমন পরিমাণে বেড়েছে যে দিল্লিতে 45 ডিগ্রি সেলসিয়াস, 50-এর কাছাকাছি তাপমাত্রা কিন্তু এবার উঠেছে। তোমরা যারা পেপার পত্রিকা পড়ো বা একটু মিডিয়ার সাথে যোগাযোগ আছে, বিশ্ব সম্পর্কে জানতে চাও, তারা দেখছো যে দিল্লিতে কিন্তু রেড অ্যালার্ট জারি করেছে। দিল্লি আমাদের থেকে বেশি দূরে না, কলকাতা আমাদের খুবই কাছে। এই যে কলকাতাতে, দিল্লি, চেন্নাই, এগুলোতে কিন্তু এই বর্তমান এই ভাইরাসটি ওমিক্রন যেটা বলা হচ্ছে, এটা হলো 5 টাইমস পাওয়ারফুল দ্যান দ্য করোনা ভাইরাস, COVID-19। এখন এই বিষয়টি হলো গুরুত্বপূর্ণ, সেটি হলো আমরা দেখেছি যে যেসব শীতপ্রধান দেশে, এবং শীতপ্রধান দেশে কিন্তু মানুষগুলো বেশি মারা যায়। শীতপ্রধান দেশের মানুষগুলো মারা যাওয়ার কারণ কি? কারণ ওরা হচ্ছে ম্যাক্সিমাম শীতের সাথে অভ্যস্ত, ঠিক আছে। আর আমরা কিন্তু ট্রপিক্যাল কান্ট্রি, ট্রপিক্যাল মানে হচ্ছে আমাদের ক্রান্তীয় অঞ্চল, যেটাকে আমরা বলি নাতিশীতোষ্ণ অঞ্চল, খুব বেশি গরমও না, আবার খুব বেশি ঠান্ডাও না। তাহলে ওই সমস্ত দেশে যারা কিন্তু এসির বাইরে কিন্তু চলাচল করে না, কিন্তু এই জন্য আমি বলি যে আমাদের কিন্তু খেয়াল করতে হবে যে আমাদের ন্যাচারাল সেটিংয়ের, ন্যাচারাল প্রকৃতির সাথে আমরা যত বেশি খাপ খাওয়াতে পারবো, তত বেশি আমরা রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের বৃদ্ধি পাবো। আরেকটা বিষয় হচ্ছে যে আমি যেটি বলবো সেটা হলো COVID-19 এবং আমি দুইটা, যেহেতু আমাদের ইলেকট্রিসিটি নাই, আমরা শেষ করে দিব আর কি। আমি দেখাতে পারলাম না পুরোটা, বিকজ অফ দ্য ইন্টারাপশন, বিকজ অফ দ্য পাওয়ার ডিসরাপশন। এই পাওয়ার ডিসরাপশনের কারণে আমি দেখাতে পারলাম না, কিন্তু এটি হলো দেখাতে পারলে আরও ভালো। তোমাদের এটা বিশেষ করে শিক্ষার্থী যারা, তারা বুঝতে পারতে, তোমরা জানো সব কিছুই, তারপর আর একটু ভালো করে বুঝতে পারছে, কিন্তু সেই সুযোগটা আমি পেলাম না আর কি। তা এখন আমি যেটা শেষ করি সেটা হলো এরকম যে কোভিডটা আমাদেরকে যেভাবেই হোক আমাদেরকে সবাইকে সচেতন করতে হবে, সচেতন থাকতে। অনেকে দেখা হয় মাস্ক পরতে ইচ্ছা করে না, মাস্ক পরলে আমার মনে হয় যে তার একটা দম বন্ধ একটা বিষয়। এটা হলো ইম্পর্টেন্ট বিষয়, হচ্ছে যে মাস্ক আসলে একটা দিক, কারণ আমাদের তো রেসপিরেটরি অর্গানস আছে। আমরা যে শ্বাস প্রশ্বাস যেটা করি, এটা কিন্তু আমার শ্বাসযন্ত্র আছে না ভিতরে, দেহের মধ্যে রেসপিরেটরি অর্গানস আছে, ফুসফুস আছে। এই ফুসফুসে তো আমাদের প্রাকৃতিক বাতাস আমরা প্রতি মুহূর্তে নিচ্ছি এবং বের করছি, তো এই জায়গাটি তো ইন্টারাপ্টেড হচ্ছে, বাধাপ্রাপ্ত হচ্ছে। এই জন্য আমাদের মাস্ক করলে খারাপ লাগে, কিন্তু এই মাস্কটা আমাদের করতে হবে, কারণ আমার শ্বাস প্রশ্বাস আমি নিতে কষ্ট হবে, কিন্তু তার থেকেও ইম্পর্টেন্ট বিষয়, আমি যদি ইনফেক্টেড হয়ে যাই, কন্টামিনেটেড হয়ে যাই, তাহলে তো আমার তো ওই যে সিলিন্ডার হসপিটালে একসময় কিন্তু প্রচুর মানে কী বলে, ওই যে স্যাবোটেলার কোর্টের একটা বিখ্যাত কবিতা আছে, রাইম অফ দ্য এনশিয়েন্ট ডেজ, যে ওয়াটার 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 এভরিওয়্যার বাট নট ইন ড্রপ টু ড্রিঙ্ক।
হ্যাঁ, নট এ ড্রপ টু ড্রিঙ্ক, ওয়াটার 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 এভরিওয়্যার। এত বাতাস চারিদিকে, এত সুন্দর বাতাস, সেই বাতাসে কিন্তু কাজ হচ্ছে না। সেখানে হাই ফ্লো ক্যানোলা এটা দিয়ে কিন্তু অক্সিজেন নিতে হচ্ছে। এরকম হয়েছে না যে মানে এই হাই ফ্লো ক্যানোলা দিয়েও কিন্তু বাঁচানো যাচ্ছে না রোগীকে, মানে এত পাওয়ারফুল অক্সিজেন। মানে আমরা নর্মালি তো যে অক্সিজেন গ্রহণ করি, আর হাই ফ্লো ক্যানোলাতে আরও মারাত্মক আকারে সেই অক্সিজেনটা ভিতরে ঢুকে আসে। হ্যাঁ, শুরু হয়ে যায়। আমাদের না, আমরা একটু দেখি। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে এটা দেখলাম ওটা ঘরে একটু টাইম লাগে। কি বলে জ্বর হচ্ছে ৮৩ থেকে ৯৯%, এটা জ্বর এই পরিমাণ হয়ে যায়। ক্ষুধা হ্রাস পায় ৪০ থেকে ৮৪, ক্লান্তি আসে, জ্ঞান শক্তি আসে, মানে আমাদের শ্বাসকষ্ট হয়, কাশি হয়, কাশির সাথে কফ বের হয়, তারপর পেশি বা ঘাটে ব্যথা হয়, আর রোগ মারাত্মক হলে জাগ্রত হতে অসুবিধা, বিহবলতা, মুখ বা ঠোঁট নীল হয়ে যায়, কাশির সাথে রক্ত আসে, অবিরত বুক ব্যথা, শ্বেত রক্ত কণিকা কমে যাওয়া, কিডনি বিকল হওয়া, মাত্রাতিরিক্ত জ্বর আসা। এগুলো হলো কোভিডের প্রাথমিক লক্ষণ। আগে ছিল আগে। হ্যাঁ, আমি শেষ করে দেবো। মৃত্যু হারটা আমরা দেখেছি যে এটা একটু করি পরে 1.1%, আর এখানে 20 বছর নিচে রোগীদের মৃত্যুর হার এখানে হচ্ছে 0.2। মানে এটা আমি আবার বলছি, এটা কিন্তু ইম্পর্টেন্ট বিষয়, কারণ 20 বছর 80 বছর আমি একটু আগে কিন্তু বলেছি, অর্থাৎ 20 বছর মানে কি তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যাপক, আর 80 বছর মানে হচ্ছে যারা বৃদ্ধ বয়স্ক, যারা বিভিন্ন রকমের রোগে ভুগছে, তাদের ক্ষেত্রে মৃত্যুর হার ছিল কত 15%, আর হচ্ছে 20 বছরে 0.2, মানে 1%। এবার দেখেন এখানে বিভিন্ন রকমের যে মৃত্যুর হার আক্রান্ত, এটা আমাদের বেশি জানার দরকার নেই। খুলনা বিভাগের হাসপাতালে এগুলো জানার দরকার নেই, রোগী তথ্যাদি এগুলো দরকার নেই। বিভাগ ভ্যাকসিনেশন, টিকা, আমরা বিভিন্ন রকমের টিকা দিয়েছি, এই টিকাগুলো কিন্তু আমাদের জানা রাখতে হবে। আমাদের যদি কোনো লক্ষণ দেখা যায়, সরকার যখন চালু করবে তখন কিন্তু আমাদেরকে এই টিকার ব্যাপারে সচেতন হতে হবে, এবং যেগুলো হবে আমাদের টিকা দিতে হবে। কারণ অনেকে একটা নেগেটিভ ধারণা দেয়, টিকা দেওয়ার পরে আরো বেশি কষ্ট হয়েছে, কারণ মানে মেমোরি লস হয়েছে, কারণ ওই যে বিভিন্ন রকমের সমস্যা, ঘাড়ের সমস্যা হয়েছে, তারপরেও আমি কিন্তু বেঁচে আছি। আমাকে কিন্তু কথা কি যেটা থাকুক, এটা হলো সাইড এফেক্ট থাকে, যদি ঘুরে ঘুরে ওই সময় তো করা হয়েছে, এটা তো একটা টিকা আসতে গেলে তো গবেষণা করা লাগে, এটা প্রথমে গবেষণা করে সাইড এফেক্ট আসতে গেলে একটু ঠিকঠাক করে তারপরে টিকা আসতে হয়, সাথে সাথে করা হয়েছে ওই সময়। এই কারণে তারপর আপনাকে বলবো যে আপনি বেঁচে আছেন। আচ্ছা, খুলনা বিভাগে জেলার সঙ্গে ভ্যাকসিনেশন ক্ষেত্রে দরকার নেই, অমিক্রন এটা হলো ইম্পর্টেন্ট। এই 2025 রিপোর্ট পাওয়া যায়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল 9টি জেলায় বর্তমানে সংক্রমিত বেশিরভাগ রাজশাহী, কুমিল্লা, খুলনা, যশোর, সিলেট, বরিশাল, চট্টগ্রাম, দিনাজপুর। আমাদের যশোর কিন্তু এর মধ্যে আছে। মে মাসে হাসপাতালের পরীক্ষা কিন্তু কোভিড নামে 7% পড়ে। এই দেখেন, এই তো সারা দেশে চিত্র। বর্তমান পজিটিভ 26 জন, সুস্থ 4 জন, 1 জন মৃত্যু, এটা 2 জন মৃত্যু আমরা জানি।
এই ভ্যারিয়েন্টে কেন হয় না এটা জানা যাবে। এটা ডেল্টা ভ্যারিয়েন্টের থেকে 5 গুণ বেশি বিষাক্ত, যা আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম, অতি দ্রুত ফুসফুসকে আক্রান্ত করে, লক্ষণ ছাড়াও নিউমোনিয়ার ঝুঁকি তৈরি করে, সাধারণ সব টেস্টে ধরা পড়ে না, ফলস নেগেটিভ রিপোর্ট বেশি। পরীক্ষাগুলো দেখা যাচ্ছে যে নেগেটিভ আসছে, পজিটিভ পাইছে, নেগেটিভ আসছে, আমরা বলবো কি আসলে তার ভিতরে হয়ে গেছে। এই স্টেজে দেখা যাচ্ছে হালকা নিউমোনিয়া, কিন্তু ব্যক্তি বাইরে থেকে একদম সুস্থ মনে হয়। এই কারণেই ভারতের কলকাতা, দিল্লি, চেন্নাই ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। সুতরাং আমাদের জন্য কিন্তু মারাত্মক একটি অ্যালার্ম, আমাদের একটাই শক্তি হবে। এই যে বর্তমান লক্ষণগুলো, জয়েন্টে ব্যথা, মাথা ব্যথা, গলা ব্যথা, পেটে ব্যথা, নিউমোনিয়া, ক্ষুধারাস, এই হলো বর্তমান লক্ষণগুলো। করণীয় এটা আমরা জানি যে আমাদের কিছু ব্যবহার করতে হবে, মুখ ঢেকে রাখতে হবে, তারপরে ব্যবহৃত অবলম্বন ঠান্ডাযুক্ত ময়লা করা ঢেকে ফেলতে হবে, ঘন ঘন সাবান পানি কিংবা হ্যান্ড দিয়ে হাত ধুয়ে ফেলতে হবে, অপরিষ্কার হাতে চোখ নাক মুখ ধরা যাবে না, আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলতে হবে, কমপক্ষে 3 ফুট দূরত্ব বজায় রাখতে হবে। আর জনসমাগম এইগুলো উপস্থিত হতে হলে সেক্ষেত্রে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। এই শরীরের উল্লেখযোগ্য করণীয়, এখানে জ্বর, কাশি, শ্বাসকষ্ট আক্রান্ত সুস্থ নবমদের বাইরে রাখা, রোগীর নাক মুখ ঢাকার জন্য মাস্ক ব্যবহার করতে হবে, রোগীর সেবাদারীরাও সতর্কতা হিসাবে মাস্ক ব্যবহার করবে। এইগুলো করোনাকে সম্পর্কিত সকল নির্দেশনা। ধন্যবাদ। আরেকটা আছে, ডেঙ্গুটা একটু বলে রাখেন। এখন আমরা ডেঙ্গু দেখি। ডেঙ্গু জ্বরের লক্ষণ, প্রতিরোধ, রোগ নিবারণ, চিকিৎসা, এডিস মশা, এটা বাহকৃত এডিস মশা আমরা দেখেছি, এরকম মশা, এটা আমরা সবাই পরিচিত। এটি একটি ভাইরাসজনিত রোগ যা এডিস মশার মাধ্যমে ছড়ায়, আর এটি একটা সাইন্টিফিক নেম আছে। এই পরিবারে ডেঙ্গু ভাইরাস দ্বারা সংক্রমিত হয় এবং সাধারণত গ্রীষ্মমন্ডলীয় এবং উপক্রান্তীয় অঞ্চলে বেশি দেখা যায়। আচ্ছা দেখেন, এটা হলো 2024 সাল 2025 সালের কাগজপত্রে ধরি। ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। 15 জুন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা মোট 5149। এর মধ্যে 29 জন মারা গেছে। আর মৃত্যুর হার কিন্তু একেবারে খারাপ নাকি, বেশ 29 জন মারা গেছে বলে মারাত্মক সমস্যা। 2025 সালে খুলনা বিভাগে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমাগত বাড়ছে। 10 জুন পর্যন্ত বিভাগের 10 জেলায় 165 জন রোগী শনাক্ত হয়েছে, যার মধ্যে 2 জন মারা গেছে। 2 জন 165 জনের মধ্যে 2 জন মারা গেছে। ডেঙ্গু জ্বরের প্রধান বৈশিষ্ট্য: দ্রুত জ্বর, 1 থেকে 4 নাইট পর্যন্ত, তীব্র মাথা ব্যথা, চোখের পিছনে ব্যথা, পেশি এবং শেষে ব্যথা, বমি ভাব, ত্বকে লালচে ফুসকুড়ি, অতিরিক্ত ক্লান্ত এবং দুর্বলতা। ডেঙ্গু ছড়াইতে পারে, এটা আমরা জেনেছি যে এডিস মশা কোনো আক্রান্ত রোগীকে কামড়ালে, সে যদি অন্য একজন সুস্থ ব্যক্তিকে কামড়ায় তাহলে সেই ক্ষেত্রে সে আক্রান্ত হবে। ডেঙ্গু জ্বরের প্রকারে ডেঙ্গু জ্বর 2 প্রকারের ডেঙ্গু। একটা ক্লাসিক্যাল ডেঙ্গু জ্বর, এটাতে মৃত্যুর হার খুবই কম। ক্লাসিক্যাল ডেঙ্গু জ্বর বলতে হচ্ছে রক্তের কোনো ক্ষরণ হবে না, রক্তক্ষরণ হবে না, কিন্তু আরেকটা রোগ আছে, সেগুলো হচ্ছে কিন্তু মারাত্মক ক্ষতির কারণ, সেটা হচ্ছে হ্যামোরেজিক ফিভার। হ্যামোরেজিক মানে কি? রক্তক্ষরণ, অর্থাৎ ভিতরে আমার দেখা যাচ্ছে যে রক্তক্ষরণ হয়ে যাচ্ছে, ঠিক আছে, ব্লাড যাচ্ছে, এবং যদি আমাদের ব্লাডের সংখ্যা কমে যায়, রক্ত যে সঞ্চয় করতে, যে জমাট রক্ষা করতে যে পদার্থ দরকার, সেটি একবার মারাত্মক রকমের কমে যায়। এই কারণে কিন্তু হ্যামোরেজিক ডেঙ্গুটা খুব খারাপ, এটা নিতে হয় বেশি কারণে এটা ব্লাডের সংখ্যা কমে যায়। ডেঙ্গু সব সিমটম, এটা রক্তচাপ বিপজ্জনকভাবে কমে যায়, অর্থাৎ আমাদের প্রেশার একেবারে কমে যাবে, লক্ষণগুলোর মধ্যে তীব্র পেট ব্যথা, ক্রমাগত বমি, শ্বাসকষ্ট, চরম দুর্বলতা। একটা জিনিস কিন্তু কমন, সেটা হলো যে হবে এবং একটা শ্বাসকষ্ট এবং জ্বর, সর্দি, এগুলো কিন্তু খুব কমন। আচ্ছা, ডেঙ্গু জ্বর সংক্রমণের উপায়, এখানে বিভিন্ন রকমের উপায় পদ্ধতি আছে, এগুলো আমাদের এত বেশি জানা দরকার নেই। কখন পরীক্ষা করানো উচিত? এই ডেঙ্গু জ্বর শুরুয়ার 3-5 দিনের মধ্যেই অ্যান্টিজেন টেস্ট করানো ভালো। 7 দিন পর আরেকটা টেস্ট করানো যেতে পারে।
যদি প্লাকের সংখ্যা কমে যায় রক্ত কমে তাহলে সিবিসি টেস্ট করা জরুরি। যে হ্যামোরেজিক ক্ষেত্রে যেটা মৃত্যু খুব বেশি হয়। ডেঙ্গু জ্বরের চিকিৎসা একটা ইম্পর্টেন্ট বিষয়। পর্যাপ্ত বিশ্রাম নেওয়া, প্রচুর পানি খাওয়া। পানি কিন্তু আমাদের চোখে দিতে হবে, এটা কোনো বিকল্প নাই। ঠিক আছে, প্রচুর পানি, তরল জাতীয় পানি খাওয়া, প্যারাসিটামল গ্রহণ, এটা ডাক্তারের পরামর্শ অনুসারে, এটা এমনি খাওয়া যাবে না। আর অনেকে ব্যথা কমানোর জন্য পেন কিলার খায়, কিন্তু পেন কিলার কিন্তু খুব বিপজ্জনক, মালবাহী করে খাওয়া যাবে না, একদম না। হ্যাঁ, ডাক্তারের কাউন্টে পরিবর্তন করা। ডেঙ্গু প্রতিরোধের উপায়, পরিবেশের ব্যবস্থা যে আমি যেগুলো বললাম, এই যে পরিষ্কার পানি পরিষ্কার রাখা, মানে আমাদের কিন্তু টয়লেটের বাথরুমের ভিতরে যেগুলো বাথরুম থাকে সেই শাড়িও কিন্তু হতে পারে, কিন্তু এই জন্য এটা কিন্তু রেগুলার চেক করতে হবে। আর ওই যে আমাদের টপ থাকে না, ফুলের টপ এগুলো বিভিন্ন রকম যেগুলো আমরা করি সেগুলো কিন্তু থাকতে পারে। তা আমাদের ফুলের টপ বালতি, সুন্দর টায়ার, ব্রেক এবং পানি জমতে না দেওয়া, পানি সংরক্ষণের পাত্র ঢেকে রাখা, ওরা পানি পাত্রে মশারি পাততে পারে, তাই এগুলো ঢেকে রাখা জরুরি। বর্জ্য নিশ্চিত করা, আবর্জনা প্লাস্টিকের পাত্র যেখানে পানি জমতে পারে তা সরিয়ে ফেলা। ব্যক্তিগত সুরক্ষা, মশারির ব্যবহার, আমরা কিন্তু এটা কিন্তু ক্লাসিক্যাল জিনিস, কিন্তু মশারি কিন্তু অনেকে আমরা টানাই না, গ্রামে কিন্তু সবাই টানায় আমি মনে করি। তা এই মশারি টানায় আমরা যে সময় দিনের মধ্যে বেলাও বিশ্রাম নিতে গেলেও আমাকে মশারি টানাতে হবে। মশারি না টানলে কোনো ঘুমানো যাবে না। আর মশা প্রতিরোধের স্প্রে, ক্রিম ব্যবহার, শরীরে মশামুক্ত লোশন বাড়িতে লাগানো, হালকা পোশাক করা এবং গা ঢাকা পোশাক পরতে, অর্থাৎ পুরোটা ঢেকে রাখা পোশাক করতে হলে শুরু। আর এই সচেতনতা বাড়াবে, এটা ডান সাইড হলেও যে মশার কিছু বেরিয়ে ফেলা আর পলিগুলা করা, আর এটা যেহেতু এই আচ্ছা, আমার মনে হয় যে প্রেজেন্টেশন আমাদের ছিল, মোটামুটি এই নাম শেষ করে ফেলেছে। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ।